প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি একটি সামাজিক মানবিক সমস্যা নিয়ে, যে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন পোশাক শ্রমিকদের চেয়েও কম কেন। এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। এই মুহূর্তে কথা বলাটা খুব বেশি প্রাসঙ্গিক এবং সংহতিও প্রকাশ করব। এই মুহূর্তে বাংলাদেশের প্রায় 30,000 এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের 4 লক্ষাধিক শিক্ষক কর্মচারী তাদের দাবি আদায়ের লক্ষ্যে মাঠে রয়েছে। তাদের দাবি হচ্ছে যে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং শিক্ষক কর্মচারীদের 75% উৎসব ভাতা দিতে হবে। এই দাবিতে তারা আন্দোলন করছে। আমি এই দাবির সাথে 4 লক্ষাধিক শিক্ষক কর্মচারী ভাইদের সাথে সংহতি প্রকাশ করছি। আপনি অবাক হয়ে যাবেন, সাধারণ মানুষ হয়তো খোঁজও রাখি না যে শিক্ষক কর্মচারীরা বাঁচে কিভাবে, তারা কি খায়, তারা পরে কিভাবে। তাদের বেতন ভাতা যদি আপনি দেখেন, একজন পোশাক শ্রমিক কিংবা ঢাকা শহরে একজন ড্রাইভারের চেয়েও তাদের বেতন কম। আমি পোশাক শ্রমিক কিংবা ড্রাইভার ভাই বোনদেরকে ছোট করে দেখছি না, আমি স্ট্যাটাসের কথা বলছি। যে ধরুন একজন পোশাক শ্রমিক, তিনি এসএসসি পাস কিংবা ইন্টারমিডিয়েট পাস, কিংবা ড্রাইভার এসএসসি পাস ইন্টারমিডিয়েট পাস। একজন এসএসসি পাস বা ইন্টারমিডিয়েট পাস নিম্ন আয়ের মানুষ যে ঘরটিতে বসবাস করতে পারবেন, একজন শিক্ষক, সেটি স্কুলের হোক কলেজের হোক, তিনি কিন্তু সেই ঘরটায় বসবাস করতে পারবেন না। কারণ একজন শিক্ষক, কেউ কেউ এমনও আছেন যে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে এসেও স্কুলে শিক্ষকতা করেন। স্কুলে যিনি শিক্ষকতা করেন তিনি বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটাসে বেড়ে উঠেছেন। তিনি এই পোশাক শ্রমিকের বেতনের চেয়ে কম বেতন পেয়ে তিনি কিভাবে জীবনযাপন করবেন? এটা একটা বড় প্রশ্ন বাংলাদেশের কাছে। আমি শুরুতে পোশাক শ্রমিকদের সাথে শিক্ষকদের বেতনের তুলনা করেছি। পোশাক শ্রমিকদের বেতনটা কেমন সেটা একটু জানা দরকার। যে পোশাক খাতের সর্বশেষ সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি 12,500 টাকা। এটা 2023 সালের শেষ দিকে নির্ধারণ করা হয় এবং 24 সাল থেকে এটা কার্যকর হয়েছে। সব মিলিয়ে মাস শেষে একজন পোশাক শ্রমিক বেতন পান 15,000 টাকা। আর যদি তিনি ওভারটাইম করেন তাহলে 20,000 টাকার ঊর্ধ্বে একজন পোশাক শ্রমিক বেতন পেতে পারেন। কিন্তু দেখুন, একজন সহকারী শিক্ষক স্কুলের বা মাদ্রাসার একজন সহকারী শিক্ষক কত বেতন পায়? 15,000 টাকার নিচে। একজন পোশাক শ্রমিক যিনি এসএসসি বা ইন্টারমিডিয়েট পাস, তিনি একজন কলেজ শিক্ষকের সমান প্রায় বেতন পান। তাহলে বুঝুন যে আমার শিক্ষককে কোথায় নামিয়ে রাখা হয়েছে। কিংবা আপনি যদি একজন ড্রাইভারের কথা চিন্তা করেন, ঢাকা শহরে একজন ড্রাইভারকে আপনি 20,000 টাকার কমে এই মুহূর্তে এন্ট্রি লেভেলে চাকরিতে আজকে যোগদান করবে, 20,000 টাকার কমে আপনি ড্রাইভারকে বেতন অফার করতেই পারবেন না। আরো যদি দেখেন যে বাসাবাড়িতে যে কাজ করে, আপনার বাসাবাড়িতে যে বুয়ারা কাজ করে, এরাও 15,000 টাকা ইনকাম করে কমপক্ষে। অথচ একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে, আপনি কলেজ শিক্ষক বাদ দেন, আপনি মাদ্রাসা বা স্কুলের সহকারী শিক্ষকের কথাই বলুন, 15,000 টাকার কম আয় করে। কতটা নিচে নামিয়ে রাখা হয়েছে একবার চিন্তা করুন। আপনি যদি এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কাঠামোটা যদি দেখেন, যে অত্যন্ত দুর্বল কাঠামো। সারা বাংলাদেশে বেসরকারি শিক্ষক, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলোকে এমপিওভুক্ত করা হয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। এমপিও দ্যাট মিনস হচ্ছে মান্থলি পেমেন্ট অর্ডার। এই মান্থলি পেমেন্ট অর্ডার পেলে সেই প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা সরকারি একটা বরাদ্দের বেতন পাবে, অর্থাৎ মূল বেতন। আমাদের বেতন স্কেল যে বেতন স্কেলের মূল বেতন সেটি শুধুমাত্র পাবে, আর নাম কস্তে বাড়ি ভাড়া, নাম কস্তে চিকিৎসা ভাতা পায়। মাধ্যমিক স্কুল কিংবা মাদ্রাসার একজন সহকারী শিক্ষকের চাকরিতে প্রবেশের বেতনটা যদি দেখেন, তাহলে দেখতে পান যে একজন শিক্ষক শুরুতে
12,500 টাকা বেতন পায়, এর সাথে 1,000 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা চিকিৎসা ভাতা এবং বিশেষ প্রণোদনা 1,000 টাকা যুক্ত হয়। আর মূল বেতন থেকে অবসর ও কল্যাণ ট্রাস্টের নামে 10% কেটে রাখা হয়। সব মিলে একজন সহকারী শিক্ষক মাস শেষে বেতন পায় 13,750 টাকা। আবার কলেজের শিক্ষকের ক্ষেত্রে কি হয়, মূল বেতন 22,000 টাকা, 1,000 টাকা বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা 500 টাকা এবং বিশেষ প্রণোদনা 1,000 টাকা। এবং এখানেও মূল বেতনের 10% কেটে রাখা হয়। সব মিলে একজন প্রভাষক বেতন পান 22,300 টাকা। চাকরির অন্যান্য সুবিধা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে দেওয়ার কথা থাকলেও দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। হচ্ছে যে ঢাকা বা বিভাগীয় শহরে তো শিক্ষকের যে বেতন, প্রত্যন্ত গ্রামের শিক্ষকের একই বেতন। ছাড়া এই বেতনে বর্তমান পরিস্থিতিতে শিক্ষকের সংসার চলে কিভাবে? আমি শুরুতেই বলেছিলাম যে কি খায়, কি পরে, কিভাবে জীবনযাপন করে। অনেকে যুক্তি দেন যে শিক্ষকরা টিউশনি করে, এই যুক্তিটা খাটে না। টিউশনি করে কত শতাংশ? আজকে যদি 4 লাখ শিক্ষক হয়, ম্যাক্সিমাম 20%, বিশেষ করে যারা ইংরেজির শিক্ষক, অঙ্কের শিক্ষক কিংবা সায়েন্সের সাবজেক্টগুলোর শিক্ষক, তারা টিউশনি করতে পারে। কিন্তু বাংলা, সমাজ বা অন্যান্য সাবজেক্টের শিক্ষক তারা কি খেয়ে থাকবে? তারা কি হাওয়া বাতাস বা পানি খেয়ে থাকবে? বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে। একথা বললে ভুল হবে না যে শিক্ষক সমাজ আমাদের এখানে সবচেয়ে অবহেলিত। আমি শুরুতেই বললাম যে গার্মেন্টস কিংবা ড্রাইভারের বেতনের চেয়েও আমার শিক্ষক সমাজের বেতন কম। এর চেয়ে বড় অত্যাচার আর হতে পারে না, রাষ্ট্রীয় অত্যাচার। এটি কোন সরকার? এই মুহূর্তে ইউনূস সরকার আছে বলে ইউনূস সরকারের কাছে দাবি দেওয়া নিয়ে আন্দোলন নেমেছে সেটি বড় কথা নয়। এটি যুগ যুগ ধরে হয়ে আসছে। শিক্ষা উচিত শতভাগ জাতীয়করণ করা। আবার ব্যাঙের ছাতার মতো অপ্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে উঠেছে, এটাও অস্বীকার করার উপায় নেই। এই ব্যাঙের ছাতার মতো যাতে গড়ে উঠতে না পারে, কোথাও একটা স্কুল কলেজ প্রতিষ্ঠা হতে হলে সেটা সরকারি নিয়ম অনুযায়ী সরকার নির্ধারণ করবে ওই জায়গায় একটা স্কুল করতে হবে, ওই জায়গায় একটা কলেজ করতে হবে। শতভাগ জাতীয়করণ ছাড়া আজকে শিক্ষকরা 20% বাড়ি ভাড়ার দাবি করছে, 1500 টাকা চিকিৎসা ভাতার দাবি করছে, কিংবা 75% উৎসব ভাতা দাবি করছে। উৎসব ভাতা প্রসঙ্গে বলি, উৎসব ভাতা 25% মূল বেতনের। কিছুদিন আগে সম্ভবত এটিকে 50% করা হয়েছে। যাই হোক, শিক্ষা জাতীয়করণ করা ছাড়া আমাদের শিক্ষকদের মান মর্যাদা রক্ষা হবে না, আর শিক্ষার মান উন্নয়ন হবে না। আজকে শিক্ষার মানে আমরা তলানিতে। আন্তর্জাতিকভাবে আমাদের শিক্ষার অবস্থান কোথায় আপনারা জানেন। কদিন আগে এক খবরে দেখা গেল যে বাংলাদেশের ইন্টারমিডিয়েট পাস সিঙ্গাপুরে 7ম শ্রেণী পাশের মান হিসেবে ধরা হয়। কেন হবে না? আপনি শিক্ষককে শ্রমজীবী মানুষের চাইতেও নিচে নামিয়ে রেখেছেন, ড্রাইভারের চেয়েও নিচে নামিয়ে রেখেছেন। তাহলে আপনার শিক্ষাকে আপনি যদি মনে করেন যে আপনার ইন্টারমিডিয়েট শিক্ষা অন্য একটা দেশে গিয়ে অনার্স সমমানের হবে, গ্রাজুয়েশন সমমানের হবে, এটি কিভাবে আশা করেন? কারণ আপনি তো শিক্ষকের মর্যাদাই দেন না, শিক্ষকটাকে গুরুত্বপূর্ণ মনেই করেন না, শিক্ষকটাকে একটা জাতির জন্য বিনিয়োগ মনে করেন না, যার কারণে আজকে শিক্ষা খাত অবহেলিত। এই অবহেলা দূর হোক এবং যারা আন্দোলনরত, আন্দোলনে মাঠে আছেন, তাদের সাথে সংহতি প্রকাশ করছি। আপনারা দাবি করছেন বাড়ি ভাড়া 20%, চিকিৎসা ভাতা 1500 টাকা কিংবা উৎসব ভাতা 75%, এসব না। দাবি করতে হবে আপনাদের শিক্ষা, আপনাদের চাকরি, আপনাদের প্রতিষ্ঠান জাতীয়করণ হোক এবং শতভাগ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হোক। পড়াশোনার দায়িত্ব সরকারের নিতে হবে। এছাড়া বাংলাদেশ কোনোভাবেই উন্নতি হবে না। শিক্ষা, এটা দেখলে দেখা যায় শুধু শিক্ষা, শিক্ষা শুধু শিক্ষা না, শিক্ষা সবকিছুকে নির্ধারণ করে। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, উৎপাদন, বিনিয়োগ, অর্থনীতি, সবকিছু। আপনার শিক্ষাটা যদি ভালো হয়, আপনার দেশটাও ভালো চলবে।
আজকে আপনার অশিক্ষা কুশিক্ষার কারণে আজকে দেশটাও খারাপ চলে, দেশও রসাতলে চলে যাচ্ছে। কাজেই শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত, এছাড়া বাংলাদেশ জীবনে উঠে দাঁড়াতে পারবে না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।